কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা চ্যাটার্জি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আপনাদের জন্য হাতে তালি। কলকাতা পুলিশ ডিসি ইন্দিরা মুখার্জি, দিদির চটি ঠিক আছে তো? চটিটা যেন নোংরা না হয়, চাটতে থাকবেন, কারণ ওটা নোংরা হলে আপনার তো অসুবিধা হয়ে যাবে। কারণ আপনার যে মনোভাবনা না, একটা মেয়ের জীবন চলে গেলে আপনার কিচ্ছু আসে যায় না। আপনি যে ডিউটি করছেন ওর থেকে তো একটা যে আর্মির নতুন যে রিক্রুট আপনার থেকে ভালো ডিউটি করবে। সেমিনার হলে যখন অভয়ার মৃতদেহ পড়েছিল 12 থেকে 14 জন লোক ওখানে ছিল, কিন্তু ডিসি ইন্দিরা মুখার্জি বলছেন ওখানে কেউ ছিল না। 40 মিটার ডিস্টেন্স পর্যন্ত ওখানে কেউ ছিল না। অভয়ার মা বাবা বলছে ওখানে যে কাপড়টা ছিল, কাপড়টা দিয়ে ঢাকা ছিল চার সাইডে, ওটা গ্রিন কালারের কাপড় ছিল, কিন্তু একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। 3টি ফোন, 3টি ভিন্ন বয়ান। কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো? আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সেমিনার হলের বাইরে লোকজনের ভিড়। এছাড়াও ভাইরাল হয়েছে একটি ছবি যেখানে কর্ডন করা স্থানে অনেককেই দেখা যাচ্ছে। সেমিনার রুমে ঘোরাফেরা করা এই মানুষগুলো কারা? এর আগেও সেমিনার রুমের ভিতরে সন্দীপ ঘনিষ্ঠদের দাপিয়ে বেড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়। ইন্দিরা ম্যাডাম, আপনি বলছেন নীল কালারের কাপড় ছিল, তো আপনি কি চোখে কাপড় বেঁধে রেখেছিলেন? মানে দেখতে পান তো ঠিক করে? তখন ঘটনাস্থল অরক্ষিত থাকা নিয়ে ডিসি সেন্ট্রালের দাবি নস্যাৎ করেছিলেন অভয়ার বাবা। ওটা এত সামনে যদি কেউ থাকে ছবিটা ক্ল্যারিটি আরেকটু ভালো হবে। এটা জুম করে তোলা একটা ছবি বা ভিডিও, সেখান থেকে আমরা ছবিটা আপনার সাথে শেয়ার করলাম, যেটা একটু নাম লিখে দেওয়া আছে। সবকটা মিথ্যা কথা বলি। ইন্দিরা মুখোপাধ্যায়, যিনি সেন্ট্রাল ডিসি সেন্ট্রাল, আমরা যখন ঢুকেছি তখন না কোনো রকম কর্ডন করা ছিল না, কোনো ঘেরা ছিল না। তো আপনাকে বিশ্বাস করবে লোক, না অভয়ার মা বাবাকে বিশ্বাস করবে? আপনাকে তো 100% কেউ বিশ্বাস করবে না, এটা গ্যারান্টি, কারণ চাটুকা। আমি তো চাই মমতা ব্যানার্জির পদত্যাগের সাথে সাথে কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখার্জি আর পশ্চিমবঙ্গ পুলিশ কমিশনারের পদত্যাগ করা উচিত। কারণ আপনারা যখন পশ্চিমবঙ্গকে সামলাতে পারছেন না, তখন আপনাদের পদত্যাগ করা 100% দরকার। আপনাদের পক্ষে সম্ভব নয়। 1 সেপ্টেম্বরে দিদি সবাইকে ধমকি দিয়েছিল কি আমি যদি কারোর নামে এফআইআর করি তার জীবনটা নষ্ট হয়ে যাবে। তো দিদি এখানে ধমকি দিচ্ছে পশ্চিমবঙ্গের জনগণকে কি আমার বিরুদ্ধে কেউ কথা বললে তার নামে এফআইআর করে দেব, তার জীবন নষ্ট হয়ে যাবে। আবার পরের দিন দিদি মেসেজ লিখে সেই কথার সাফাই দিচ্ছে। তো কোনটা সত্যি? দিদি কোনো সময় বলেন যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমার যে গলার আওয়াজ, গলার ভয়েস চেঞ্জ করিয়ে আমাকে দিয়ে মিথ্যা ভিডিও বানানো হয়। তো দিদি, পশ্চিমবঙ্গের লোক এইখানে এত বোকা লেখা নেই যে আপনার কথায় বিশ্বাস করবে। কারণ আপনার যে চটি চাটা যে পুলিশগুলো না, কেউ যদি আপনার গলার ভয়েস চেঞ্জ করিয়ে এআই দিয়ে ভিডিও বানাতো, তাহলে আপনার কুকুরগুলো শুকতে শুকতে না তাদের কাছে পৌঁছে যেত। ঠিক আছে? তো আপনি পশ্চিমবঙ্গের মানুষকে খুবই মনে করছেন বোকা লেখা। এখানে আজ একটা কথা বলে কাল মেসেজে লিখে দেবেন যে আমি এই কথাটা বলিনি। তো আপনার বলার কি দরকার? আপনি যখন বলেননি তো মেসেজে কেন বিরুদ্ধে ফির সাফাই দেন? আর আপনার চামচাগুলো এসে সেই সাফাইগুলো আবার সাংবাদিক মহলে এসে সাফাই দিতে থাকে। তো দিদি, রাজনীতি বন্ধ করুন। আর এই যে ভাইপো বলছেন যে যারা রেপিস্ট ওদের ধরে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেওয়ার দরকার। ফাঁসি তো অবশ্যই দিতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি না। ফাঁসি তো অবশ্যই দিতে হবে। প্রথমে দেখতে হবে ওর সঙ্গে কত বড় বড় মাগুর মাছ আছে, মাগুর মাছগুলো তো ধরতে হবে। একটা গুলির দাম 130 টাকা, আমিও জানি। ভাইপো বলছে
অভিষেক ব্যানার্জি এ কি বলছে যে কয়েদিদের জেলে রাখলে বছরে এত টাকা খাবার খরচ ৭৩,০০০ এরকম কিছু, উনি তো হিসাবটা ভালো জানেন, তো হিসাব করে বলছেন এত টাকা বছরে খরচ হবে। তার থেকে একটা গুলির দাম ১৩০ টাকা, তো মেরে দিলেই ভালো হয়। মারতে তো অবশ্যই হবে, ফাঁসি অবশ্যই হবে। তো আগে বড় বড় মাগুর মাছগুলো, মাগুর মাছের মধ্যে কে কে আছে সেইগুলো দেখা হোক, মাগুর মাছগুলো ধরা হোক, তারপরে ওদের মারা যাবে। ওদের তো মরতে হবেই, ফাঁসি ওদের দিতেই হবে। কারণ এত বড় অপরাধে যদি তাকে ফাঁসির সাজা ইয়া কোনো কষ্ট না দিয়ে মারা হয়, তাহলে সেটা পশ্চিমবঙ্গের কলঙ্ক হয়ে যাবে। কেবল তো একটা যে রেপিস্টদের বাপ সে ধরা পড়েছে কেবল, এখনও জানি না মা বাকি, হয়তো রেপিস্টের মা বাকি আছে হয়তো। এদিকে সঞ্জয় রায় এখন বলছে যে আমি রেপ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি মার্ডার করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। তো সঞ্জয় রায়ের এই কথা এখন ভরসা করা ঠিক নয়, যেটা আমি মানি। এখন ওর কথা ভরসা করা ঠিক নয়, কারণ ও এখন আগে হয়তো অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করেছে, হতে পারে, কিন্তু এখন যখন ও স্বীকার করছে, এখন ওকে আর ছাড়া ঠিক না। কারণ ওকে তো রাখতেই হবে, ওর সঙ্গে আরও যারা আছে তাদেরকে অবশ্যই ধরতে হবে।